ওইখানে উনি জোর জবরদস্তি করে টুলের মধ্যে উনি আমার সাথে এরকম একটা সম্পর্ক করছে। যে অফিসে যখন গেছে তখন উনি আমার মুখ চেপে আমাকে টুলের মধ্যে শোয়াইছে। তারপরে যখন এটা মানে এরকম করার পর উনি বলছেন যে কি যেন কয়, তুমি যদি এটা বলো কারো কাছে তাহলে তোমার 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 দুলাভাই যে সাভারে চাকরি করে, সাভারে ওনার সড়ক ও জনপদে উনি রাজীব নাকি কারো নাম যেন বলছে উনি। আমার তখন এত আগে 2019 সালের কথা খুব একটা মনে থাকার কথা না। তারপরে বলছে যে অনেককেই চিনি, তোমরা ওইখানে ভালোভাবে থাকতে পারবা না, করতে পারবা না যদি এই কথা কাউকে বলো। প্রায় বিকাল হয়ে যায়, সন্ধ্যা মানে হালকা সন্ধ্যা এরকম। সিএনজিটা যখন ওইখানে গেছে তখনই হালকা সন্ধ্যা। আমার আপু যখন বেরোচ্ছে তখন প্রায় হালকা অন্ধকার। অফিসে কেউই ছিল। আক্তার ফারুক আমাকে প্রথমে ধর্ষণ করছে। তারপরে আমি যখন এই বাচ্চাটা নিয়ে মানুষের কাছে বিচার চাইতে গেছি তখন ওনার সাথে আমার বিয়ে পড়াই দিচ্ছে। বিয়ে পড়াই দেওয়ার পর এখন যখন আমি কাবিনটা তুলতে গেছি, আমার কাবিনটা পর্যন্ত তুলতে দেয় না। কাজী অফিস থেকে বলে যে কি যেন কয়, কাবিন তোলা যাবে না, টাকা বাকি। তাহলে একটা মেয়ে কি টাকা দিয়ে কাবিন তুলে? একটা ছেলে টাকা দেয়। ওনারকে যদি কাজী অফিস থেকে কাবিন দিয়ে থাকে তাহলে আমারে কেন কাবিন দিবে না? আমারে কাবিনটাও দিচ্ছে না। আচ্ছা, একটা মানুষের নামে আপনি ধর্ষকের অভিযোগ এনেছেন, আপনার কাছে কি এমন এভিডেন্স রয়েছে, কি এমন প্রমাণ রয়েছে তার বিরুদ্ধে যে আপনি ধর্ষণের অভিযোগ এনেছেন? দেখেন, এই যে আমার বাচ্চাটাই তো প্রমাণ যে বাচ্চাটা ওনার, কিন্তু আমার কাবিন হয়েছে এই 5 রোজায়। একজন নারী বলতে পারে তার সন্তানের পিতাকে, রাইট? জি। তো আপনি বলতে পারবেন আপনার সন্তানের পিতা কে বা কিনি, তাই না? উনিও বলতেছে, উনিও স্বীকার করতেছে, মানে আইনিভাবে জিতার জন্য, যে মানে ধর্ষণ মামলা না পাওয়ার জন্য উনিও বলতেছে যে বাচ্চাটা উনার, কিন্তু মুখেই বলতেছে। উনি আবার অনেকবার আমারে কাবিনও করতে চাইছে, তখন উনি বলতেছে যে কাবিন করব, কিন্তু উনি কাবিন না, উনি এফিডেভিট করব। উনি বাঁচার জন্য উনি বলতেছে যে এফিডেভিট করব। পরে আমি এফিডেভিট ওনার সাথে আপনি আক্তার ফারুক, যার বিরুদ্ধে আপনি অভিযোগটা এনেছেন, ওনার সাথে আপনার প্রথম পরিচয় কোথায় বা কিভাবে? ওনার সাথে আমার প্রথম পরিচয় হয়েছে মিরপুর মাজারে। মিরপুর মাজার আপনি কেন গিয়েছেন? আমি সেখানে গান করতে গেছিলাম, প্রথম দিনই ওনার সাথে আমার পরিচয় হয়েছে। হ্যাঁ, প্রথম পরিচয়, তারপর থেকে কি ভালো লাগা, ভালোবাসা? না, তারপরে উনি আমার বিভিন্ন সময়, আমি ওই দিনই গান করে আমি 5 মাসের জন্য গ্রামে চলে গেছিলাম। উনি সবসময়ই আমাকে ফোন দিত যে আমি মানে আমরা ঢাকায় আসবো নাকি, ওনার কোনো সাহায্য লাগবে নাকি। ওনার আমাকে দেখে অনেক মায়া হয়েছে। আমার প্রতিবন্ধী ভাই কথা বলতে পারে না, ওকে দেখে ওনার মায়া লাগছে। মানে আমার মাকে দেখে ওনার মায়া লাগছে, বয়স্ক মানুষ হাঁটতে পারে না, ওনার খুব মায়া লাগছে। উনি আমাদেরকে সাহায্য করতে চায়, প্রথম অবস্থায় উনি এটাই বলছিল। সাহায্য করতে চায়, তো সাহায্য করেছে আপনাদেরকে? আসলে তেমন কিছুই করে না। উনি আমার বাইরে বলছিল একটা চায়ের দোকান দিয়ে দিব, সেটাও দেয়নি। বলছিল কানের একটা ইয়ারফোন দিব, সেটাও দেয়নি। মানে সাহায্য কিছুই করেনি। সাহায্যর কথা বলে আপনাকে কোথায় ডেকেছে বা কোথায় এনেছে, বা তার সঙ্গে আপনার কোথায় মিট হয়েছে? না, সাহায্যের কথা বললো না। তারপরে বলছিল যে আমার আপুকে একটা চাকরি দিয়ে দিব, সরকারি একটা চাকরি দিয়ে দিব, পিওন পোস্টে বা যে পোস্টে পারো উনি একটা চাকরি করে দিবে। আচ্ছা, তারপর আপনি তো গ্রামে চলে গেছেন, আপনি যেটা বললেন, তা আপনার সাথে আপনি যে ধর্ষকের অভিযোগ এনেছেন এটা কিভাবে সম্ভব হলো? আপনি ওনার সাথে দেখা করতে এসেছেন কোথায়, বা উনি আপনার সাথে দেখা করেছে কিনা? 5 মাস পর যখন আমি গ্রামে গেছি, 5 মাস পর্যন্ত আমি গ্রামেই ছিলাম। থাকার পর আমার আপুর বাসা তো ঢাকায় শনিয়াকড়াতে ছিল। তখন আমি শনিয়াকড়া বেড়াইতে আসছিলাম। আসার পর উনি ফোন দিচ্ছিল। ফোন দেওয়ার পর আমরা বলছিলাম যে আমরা ঢাকায় আসছি মাত্র শনিয়াকড়াতে। তখন উনি আমাদেরকে কিছু না বলে উনি বাইক নিয়ে শনিয়াকড়া এসে আমাদেরকে ফোন দিচ্ছে যে আমি শনিয়াকড়া আসছি, আপনাদের সাথে দেখা করতে চাই। তখন আমাদেরকে একটা সয়াসুদি রেস্টুরেন্টে উনি আমাদের সাথে দেখা করছে। করে উনি আমাদেরকে খাওয়াই আমার মাকে মা ডাকছে, আমার বোনকে বোন বলছে। ওইলা বলছে যে আপনাদের সব সমস্যার সমাধান আমি করব। কি সমস্যার সমাধান করেছে এই পর্যন্ত? কিছুই করেনি। কিছুই করে নাই। কিছুই করেনি। তাহলে আপনার বোনকে বোন ডেকেছে, আপনার মাকে মা ডেকেছে, তারপরে যে আপনার সাথে শারীরিক মেলামেশা বা ধর্ষণের অভিযোগটা এটা জেনেছেন, এটা কবে হলো? এটা আসলে প্রথমে একবার যখন ওনার অফিসে প্রথম ওনার জন্য চাকরির জন্য গেছি, তখন উনি আমাকে, আমার আপু আর আমি গেছিলাম। আমার আপুর একটু ব্রেনের সমস্যাও আছে, এটা সবাই জানে। আমার আপুর ব্রেনের সমস্যা আছে, আমাদের গ্রামেও সবাই জানে। তো আমার আপুর একটু কাপড়ের প্রয়োজন ছিল টেলার্স থেকে, একটু সমস্যার কারণে আমার আপু কাপড় খুঁজতে গেছিলো টেলার্সে। তো যে কোনো একটা টেলার্স থেকে কাপড় খুঁজতে গেছিলো। পর আমি আর উনি ছিলাম। তো উনি আমার সাথে 5 মাস কথা বলছে। উনি আমার প্রোগ্রাম দিচ্ছে, এর আগে শনিয়াকড়া এসে দেখা করছেন। তো উনি তো আমার অপরিচিত না, আর তখন তো উনি এরকম কোনো দুষ্ট আচরণ করে নাই যে ওনার কাছে আমাকে রাইখা যাইতে পারবে না।
তারপরে আমার আপু ওনার কাছে রাইখা আমাকে গেছিল কাপড় আনতে। ওই সময় উনি আমার সাথে এরকম একটা জর্জেটকে জোর জবরদস্তি ওনার একটা অফিসে, খুব একটা না একতলা একটা অফিস, ওইখানে উনি জোর জবরদস্তি করে টুলের মধ্যে উনি আমার সাথে এরকম একটা সম্পর্ক করছে। অফিসের মধ্যে উনি কি একাই থাকতে হবে? আমরা তো জানি অফিসের মধ্যে আরও লোকজন থাকে। তো অফিসে এইরকম একটা কাজ করেছে, আপনি একজন নারী, আপনি কি চিল্লাচিল্লি করেননি বা আশেপাশে কেউ এগিয়ে আসেনি আপনাকে সাহায্য করতে? না, আমি যখন ওনার অফিসে গেছিলাম তখন প্রায় বিকাল বিকাল হয়ে যায়, সন্ধ্যা মানে হালকা সন্ধ্যা এরকম। সিএনজিটা যখন ওইখানে গেছে তখনই হালকা সন্ধ্যা, আমার আপু যখন বেরোচ্ছে তখন প্রায় হালকা অন্ধকার। অফিসে কেউই ছিল না। অফিসে কেউই ছিল না? না, কারণ আমরা বসুন্ধরায় একটা কাজের জন্য আসছিলাম। তার মানে আপনাদের দুজনের মতামতে এই কাজটা হয়েছে কি? না, দুজনের মতামত হয় না। ওনার মতামত যদি হতো তাহলে তো আমি অ্যাবর্শনই করতাম না। উনি তো আমাকে প্রথম বাচ্চাটা অ্যাবর্শন করাইছে। প্রথম সন্তানকে আপনি অ্যাবর্শন করেছেন? হ্যাঁ, উনি আমার জোর করে অ্যাবর্শন করাইছে। আমার মাকে আনায়া প্রথমে উনি বলছেন যে আসেন গ্রাম থেকে ঢাকায় আসেন। যখন বাচ্চাটা এরকম হয়েছে, বলি প্রথমে যে অফিসে যখন গেছি তখন উনি আমার মুখ চেপে আমাকে টুলের মধ্যে শোয়াইছে। তারপরে যখন এটা মানে এরকম করার পর উনি বলছেন যে কি যেন কয়, তুমি যদি এটা বলো কারো কাছে তাহলে তোমার দুলাভাই যে সাভারে চাকরি করে, সাভারে উনার সড়ক ও জনপদে উনি রাজীব নাকি কারো নাম যেন বলছে উনি। আমার তখন এত আগে 2019 সালের কথা খুব একটা মনে থাকার কথা না। তারপর বলছে যে অনেককেই চিনি, তোমরা ওইখানে ভালোভাবে থাকতে পারবা না, করতে পারবা না যদি এই কথা কাউকে বলো। আর কি জন্য তোমরা এখানে তোমার বোনও ঢাকাতে থাকতে পারবে না, তোমাদের সবাইকে ঢাকা থেকে চলে যেতে হবে। তখন এই কথা বলার কারণে আমি চুপ ছিলাম। আচ্ছা, আপনি যে বললেন আপনি অ্যাবর্শন করিয়েছেন, মানে এটা কি একাধিকবার হওয়ার পরে নাকি না ওই যে সেদিন অফিস রুমে যেটা করেছে সেদিনকার পর থেকে? সেদিন অফিস রুমে করার পর, অফিস রুমে ওনার সাথে দেখা হওয়ার পরেই আমি যখন গ্রামে গেছি তখনই আর কি, যে ওনার সাথে আমি গ্রামে যাওয়ার পর 2-3 মাস পর আমি বুঝতে পারছি। আমি বুঝতে পারি নাই, আমার একটা গ্রামের একটা আন্টি বুঝতে পারছে, উনি আমার মাকে বলছে। তারপর আমার মা সেইভাবে আমারে করে সত্যটা বের করার পর আমার মা ওনাকে ফোন দিছে। ফোন দেওয়ার পর উনি বলছে আমার মারে যে দেখেন আপনার এমনি গ্রামের সমস্যা। তারপর আমার মাও জানে যে গ্রামে আমাদের তো কোনো পুরুষ মানুষ নাই, এটা যদি জানে আমার উপর খুব চাপ সৃষ্টি হবে বা আমার মায়ের উপরও। এ কারণে আমার মা ঢাকায় নিয়ে আসছিল আমার। এই ঘটনাটা ঘটেছে 2019 সালে? জি। আচ্ছা, তখন আপনার বয়স কত ছিল? 17 ছিল। 17 বছর ছিল। তখন আপনি সাবালক হননি, নাবালকই ছিলেন মোটামুটি। 18 বছর আগে নাবালক বলা যায় না, সাবালক বলা যায় না। যাই হোক, তো আপনি এই বিষয়ে মামলা করলেন না কেন তখন? আসলে মামলা করলেন না কেন? আসলে আমার মা করে নাই, কারণ আমার মা ভাবছে যে কি যেন উনি বলছে আমার মারে যে মামলা করলে অনেক টাকার দরকার, আপনারা এই টাকা দিতে পারবেন না। আর তাছাড়া আমি তো বলছি যে কি যেন আমি আপনারা যদি এটা করেন তাহলে আমি আপনাদেরকে এই যে থানায় যদি মামলা করেন, ওইখানে আমার ভাগ্না জামাই ওসি আছে, যে আমি লিখছিও আমার ভাগ্নি জামাই ওসি আছে। তারপরে বলছে যে সাংবাদিক ওনার ভাই আছে বাবুল, এটা বলছে যে কোথাও গিয়ে কোনো কাজ পাবেন না। তারা আমার মা ভাবছে যে ফলাফল তো কিছুই পাবো না, মাঝখান দিয়ে অযথাই মানে আমার মেয়েটার আরও বদনাম হইবে। তখন আমার বিয়ে হয়নি, এই কারণে আমার মা চাইছে যে ঘটনাটা চাপায় গেলে আর কি ভালো হইবে। মানে আপনার একটা সমঝোতার মধ্যে চলে আসছে? জি। কি ধরনের সমঝোতা ছিল সেটা? সমঝোতা না, উনি আমার অ্যাবর্শন করে 5,000 টাকা দিয়ে দিচ্ছে, 4,000 টাকা দিয়ে দিচ্ছে, দিয়ে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে দিয়ে দিচ্ছে। আমি অপারেশন করতে চাই না, আমার মাও করেছে। আমার মা বলছিল বাবা অ্যাবর্শন না করে কোনোভাবে যদি কিছু করা যায়, কারণ আমার মেয়েটার ছোটো যদি অ্যাবর্শনে যদি কোনো সমস্যা হয় তখন শ্যামলী একটা ডায়াগনস্টিক সেন্টারে উনি আমার নিয়ে অ্যাবর্শন করাইছে। এই বাম পায়ের মধ্যে উনি আমার একটা ইনজেকশন দিচ্ছে, সে পাটা আমার এখনও ঝিনঝিন করে সবসময়। আপনি বলেন আপনি তখন যখন আপনার সাথে এই ঘটনাটা ঘটেছে আপনি অবিবাহিত ছিলেন, আপনি বিবাহিত ছিলেন না? জি। তো আপনি অবিবাহিত নারী হয়ে যখন আপনি একটি সন্তান নষ্ট করেছেন অ্যাবর্শনের মাধ্যমে, তো আপনি এই লোকের বিরুদ্ধে আপনি ধর্ষণের অভিযোগও এনেছেন, তো আপনি আবার তার কাছে বিয়ে বসার চিন্তাভাবনা কেন করলেন? না, আমি বিয়ে বসার যখন আমি কমিশনার ওনার কাছে এই বিষয়টা নিয়ে গেছিলাম, তখন মিরপুরের মান্নান উনি কমিশনার, তখন উনি চিন্তা করে দেখছে যে আবার যখন এই বাচ্চাটারে তখন উনি চিন্তা করে দেখছে যে এই বাচ্চাটার ভবিষ্যতের জন্য বাচ্চাটা সমাজে জারজ হয়ে যাবে, এই কারণে অন্তত বাচ্চাটার জন্য এলো বিয়ে পড়ানো দরকার। আচ্ছা আচ্ছা, মানে আপনার এই প্রথম সন্তানটা আপনি অ্যাবর্শন করে নষ্ট করেছেন, দ্বিতীয় সন্তান কিভাবে হলো? এটা কি আপনাদের মানে বিয়ের পরে নাকি কোনটা? না না না, বিয়ের আগেই হয়েছে। বিয়ে হয়েছে তো আমার এই রোজায় 5 মাসে, 18 তারিখে 5 রোজা, এই রোজা 2024 সালের রোজায় 5 রোজায় হয়েছে। ওই যে 2024 রোজায়? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার এই সন্তানের বয়স এখন কত?
16 মাস। 16 মাস, তাহলে কি 17 মাস। 17 মাস, তাহলে কি আমরা ধরে নিব এই সন্তান আপনার বিয়ের আগেই আপনার আপনি প্রসব করিয়েছেন? জি যখন আপনার সন্তান হয় তখন তো এই সন্তান মানে আপনার স্বীকৃতি পায় নাই, কারণ আপনার বিয়ে হয় না, বিয়ে ছাড়া আপনার সন্তান। জি স্বীকৃতি পায় নাই তখন।